স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতিতে রুদ্ধদ্বার অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করার কথা জানালেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লিটনের অধিনায়কত্ব আর স্কোয়াডে মিরাজের না থাকা নিয়েও কথা বলেছেন তিনি। রহমান পেয়ারের রিপোর্ট। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি। এখানে কারো এটা কোনো ইন্ডিভিজুয়াল, কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো না লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। ক্রিকেটারদের জন্য সালাউদ্দিনের বার্তা পরিষ্কার। সহ অধিনায়ক শেখ মেহেদী যাচাই করে নিচ্ছেন কবজির পাওয়ার। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজের বাংলাদেশ দলে নেই কোনো জেনুইন অলরাউন্ডার। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে। সমাধান ছিল হাতের কাছে, তবে নির্বাচকেরা সবচেয়ে ভালো অপশনটাকেই উপেক্ষা করেছে। 2025 বিপিএল এর সেরা খেলোয়াড়ের তাই জায়গা হয়নি স্কোয়াডে। কম্বিনেশনের কারণে বেস্ট পারফর্মারকেও বাদ দেয়া যেতে পারে। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, এটা আমাদেরও তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেও বিপিএল অনেক ভালো পারফর্ম করছে। বাট যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিংয়ে করা লাগবে, আর যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনও হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট মিরাজকে আমরা এখনও বলি না যে সে টি-20 খেলতে পারবে না। সে টি-20 জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। শেখ মেহেদীর কাছ থেকে আরো ভালো ব্যাটিং চান সালাউদ্দিন। এই অলরাউন্ডারের একটা শট দেখে কিছুটা রেগেই গেছেন সহকারী কোচ। সৌম্য সরকারের ফুটওয়ার্ক নিয়েও কাজ করতে দেখা গেছে। সালাউদ্দিন পরামর্শ দিয়েছেন নাজমুল শান্তকে। লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। এক মাসের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুটি টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সফর নিয়ে শঙ্কা থাকলেও আমিরাতের সাথে সিরিজ যথাসময়ে মাঠে গড়াবে। লিটন দাসকে টি-20 দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। সালাউদ্দিন খুঁজে পেয়েছেন সাকিবের সাথে লিটনের সাদৃশ্য। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বাট যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছুই তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। 17 মে শারজায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আরব আমিরাত। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-20 19 মে। রহমান পেয়ার, ৭১। লিটন দাস এখন অনেক পরিণত। দর্শকের গালি কিংবা তালি দুটোকেই দেখেন ইতিবাচকভাবে। ভক্তদের হতাশা দূর করতে লিটন সিরিয়াস, নিজেকে বদলে ফেলতে, তাদের মন ভরাতে পারফর্ম করতে চান ধারাবাহিকভাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। গোলটা দিতে পারলো না, অনেকদিন ধরে পারতেছি না ঠিক মতন করতে। হয়তো বা 2-1 কথা বলেও দেয়। কিছু বলতে চাচ্ছিলেন, এই তাকিয়ে থাকাটা আসলে কোনো কিছু বলা? তারাও এক ধরনের কথা বলতেছিল, আমি হয়তো বা তাকিয়েছিলাম। লিটন কুমার দাস তো আসলে এই বিষয়টা আরও বেশি ফেস করতে হয়েছে, মানে আপনার পুরো ক্যারিয়ার জুড়ে। এটাকে আসলে এখন আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে বিদায় কিন্তু এক্সপেকটেশন অনেক হাই থাকে, যে জন্যে মানুষ হয়তো বা 2-1 কথা বলেও দেয়। সেম কিন্তু আমরাও যখন ওয়ার্ল্ড কাপ খেলা দেখি, স্বাভাবিক আপনি যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেন, আপনি হতে পারেন আর্জেন্টিনা, ব্রাজিল বা যে কোনো একটা টিমের সাপোর্টার হতে পারেন। ওই টিমের প্লেয়ার যখন গোল মিস করে আপনারও কিন্তু
উত্তেজনায় আপনি কিন্তু বলে দেন যে কি করলো, গোলটা দিতে পারলো না, ইজি গোলটা দিতে পারলো না। তো বিষয়টা হচ্ছে এরকমই, আমরা যারা আসলে যাদেরকে খুবই পছন্দ করি তাদেরকে নিয়ে এই জিনিসগুলো কিউরিওসিটি থাকে যে ওই প্লেয়ারটা তো ভালো, কেন পারফরমেন্স করতে পারতেছে না। সো আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি পজিটিভ ওয়েতে দেখি। তারা চায় যে আমি পারফর্ম করি, আমিও চাই আমি পারফর্ম করি, হয়তো বা অনেক দিন ধরে পারতেছি না ঠিক মতন করতে, বাট চেষ্টা থাকবে তাদের চাওয়াটা যেন আমি ফিল আপ করতে পারি। আপনাকে লাস্ট বিপিএলে একটা সেঞ্চুরির পরে গ্যালারির খুব কাছাকাছি দর্শকরা আপনাকে দুয়ো দিচ্ছিল, আপনি গ্যালারির পাশে দাঁড়িয়ে উল্টা দিকে দর্শক দিকে তাকিয়েছিলেন। এই ছবিটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছিল আসলে। কি ভাবছিলেন তখন আসলে, মানে দর্শকদের দিকে তাকিয়ে কেন আসলে তাকিয়েছিলেন? ঠিক এভাবে কষ্ট দিচ্ছিল, পীড়া দিচ্ছিল, নাকি আসলে কিছু বলতে চাচ্ছিলেন? এই তাকিয়ে থাকাটা আসলে কোনো কিছু বলা না, কাকতালীয়ভাবে না জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে তারাও এক ধরনের কথা বলতেছিল, আমি হয়তো বা তাকিয়েছিলাম। আমি মূলত তাকিয়েছিলাম যে বলটা কখন দিবে তারা আমার দিকে। তো মানে পার্টিকুলার টাইমে না জিনিসটা এমন না যে এই জিনিসটা আমাকে ফার্স্ট টাইম শুনতে হয়েছে, এই জিনিসটা কিন্তু অল ওভার দ্য বাংলাদেশে আমি সব জায়গায় ওইটার আগেও আমি অনেকবার শুনেছি। সো একটা জিনিস হচ্ছে, আপনি যখন নতুন কোনো কিছু ফেস করবেন আপনার জন্য বিব্রতকর লাগবে, বাট আপনি যখন কন্টিনিউ বেসিসে ফেস করবেন এটা আপনার কাছে একটা ইউজ টুর বিষয় হয়ে যাবে। তো আমার কাছে ওই জিনিসটা ওই দিনে ইউজ টুই ছিল, বাট আমি চেষ্টা করতেছিলাম যে বলটা কখন তারা আমাকে দিবে। বাট জানি না, সামহাও এটা কাকতালীয়ভাবে সোশ্যাল মিডিয়াতে অন্যরকমভাবে হয়ে গেছে। বাট আমিও চাই যে তারা আমাকে ভালোবাসে বিধায় তারা আমার চায় যে আমি পারফরমেন্সটা করে যেন তাদেরকে ওই জিনিসটা, কারণ আলটিমেটলি তারাও চায় যখন আমি বাংলাদেশের জার্সিতে গায়ে নামবো যেন বাংলাদেশ জিতে। আমি পারফর্ম করি, ডাজেন্ট ম্যাটার, বাংলাদেশ যেন জিতে। সো আমার পারফরমেন্স যদি বাংলাদেশ জিতে সেই জিনিসটা ওনারাই চায়। তো চেষ্টা করবো এই জিনিসটা যেন কন্টিনিউ করতে পারি। মাহিয়ান বিন জাসিম, ৭১। আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সংঘাতী কাল হয়ে দাঁড়াতে পারে বাবর আজম, শাহিনশাহ আফ্রিদিদের জন্য। বারবার অনিরাপদ ভেন্যু হিসেবে বিবেচনা, ক্রিকেটারদের মনে ভীতির সঞ্চার, সবশেষ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক খেলা আয়োজন কেড়ে নিতে এসব কারণই যথেষ্ট। হাসান সজীবের রিপোর্ট। ৩রা মার্চ ২০০৯ লাহোর। হঠাৎ গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। কিছু বুঝে ওঠার আগেই মারা যান প্রায় ৮ জন মানুষ। তাতে ছিলেন পাকিস্তানের ৬ জন নিরাপত্তা রক্ষী সহ ২ জন সাধারণ মানুষ। নিহতের বাইরে আহত হন কুমার সাঙ্গাকারা, অজন্তা মেন্ডিস সহ প্রায় ১০ জন ক্রিকেটার, আম্পায়ার। এমন ঘটনায় মুহূর্তে থমকে যায় ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে নিষিদ্ধ হয় ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন। বিশ্ব ক্রিকেটে আতঙ্কের নাম হয় পাকিস্তান। সেই ঘটনার প্রায় ১৫ বছর পর আবারও পাকিস্তানে উত্তেজনাকর পরিস্থিতি। এবার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে বন্ধ পাকিস্তান সুপার লিগ সহ দেশটির ঘরোয়া ক্রিকেট। এমনকি ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন নিয়েও বাড়ছে শঙ্কা, যার মধ্যে সামনেই হতে যাওয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। লাহোরের সেই হামলার আগে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল ভারতের, কিন্তু সে বছর মুম্বাইতে এক জঙ্গি হামলার জেরে সিরিজ বাতিল করে দেয় বিসিসিআই। তারপরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে পাঠায় পুরো দলকে, আর সেখানেই হামলার শিকার হতে হয় লঙ্কানদের। ১৫ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সঙ্গে এবারের ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের একটা মিল খুঁজে পাওয়া যায়। গেল ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলায় নিহত হন একাধিক ভারতীয় পর্যটক। দেশটির দাবি পাকিস্তানের সন্ত্রাসীরা এমন হামলা করেছে, যার সূত্র ধরে পাকিস্তানে পাল্টা হামলা করে ভারত। এরই প্রভাবে বন্ধ হয়ে যায় পিএসএল সহ পাকিস্তানের সব ধরনের ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে কেন এই ঘটনা টেনে নেয়া? এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সবসময় লেগে আছে প্রতিহিংসা, যা পাকিস্তানি ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনে বড় শঙ্কার নাম। যখনই ভারতে কোনো হামলা হচ্ছে সেটা দায় যাচ্ছে পাকিস্তানের কাঁধে। এর জেরে একটা সময় সীমান্তে লড়াই হলেও এখন সেটা যুদ্ধে রূপ নিচ্ছে। ফলে পূর্বের ঘটনার জেরে যে কোনো সময় পাকিস্তানে হতে যাওয়া ম্যাচে হামলা চালাতেই পারে ভারত।
অবশ্য লাহোরের হামলার পর 2015 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরে পাকিস্তানে। জিম্বাবুয়ের পর বাংলাদেশ সহ ছোট বড় সব দেশই খেলতে গিয়েছিল। এমনকি প্রায় 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে পিসিবি। তবে চলমান পরিস্থিতি যতই শীতল হোক না কেন, ভবিষ্যতে দেশটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনে আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এর মধ্যে সবার কাছে অনিরাপদ দেশ হিসেবে বিবেচিত হওয়া, ক্রিকেটারদের মনে ভয় লেগে যাওয়া, তাছাড়া সবসময় ভারত পাকিস্তান সংঘাত চলতে থাকা, সবশেষে রাজনৈতিক অস্থিরতা, এসব পাকিস্তানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনে নিষিদ্ধ হতে যথেষ্ট বললে ভুল বলা হবে না। হাসান সজীব, ৭১। মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে ভুটানের বিপক্ষে, তাই জয় পেতেই হতো বাংলাদেশকে। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে সেই কাজটাই করে দেখিয়েছেন রিফাত মুর্শেদরা। দাপুটে পারফরমেন্সে ভুটানকে হারিয়েছেন ৩-০ গোলের ব্যবধানে। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। ডি বক্সের ভেতর বল পেয়েই ভুটানের গোলকিপার পেনজোরকে ঘোল খাইয়ে সোজা বল পাঠিয়ে দিলেন জালে। তারপর দৌড়ে গিয়ে বুকে হাত দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রিল্যাক্স সেলিব্রেশন করলেন সোরেন। যেন ওদের নিয়ে এত টেনশনের কি আছে, বোঝাতে চাইলেন সেটাই। এই দৃশ্যই যেন হয়ে রইল ভুটানের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে বাংলার ছেলেদের দাপটের হাইলাইটস। রবিবার অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক মা দিবসকে শ্রদ্ধা জানাতে শুরুতে দুই দল পরে সাদা বিশেষ জার্সি। খানিক পর সেটা বদলে পরে নেয় নিজেদের ম্যাচ জার্সি। সাফ অনূর্ধ্ব-19 ফুটবলে সেমিফাইনালে যেতে ভুটানের বিপক্ষে ম্যাচটা রিফাত নাজমুলদের জন্য ছিল মাস্ট উইন। ম্যাচের শুরু থেকেই ছোটনের শিষ্যরা তাই শুরু করে অ্যাটাকিং ফুটবল। ফল পেতে দেরি হয়নি। ফার্স্ট হাফের 13 মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। গোল করেন মুর্শেদ আলী। চলতে থাকে দুদলের অ্যাটাক কাউন্টার অ্যাটাক। ম্যাচের 28 মিনিটে আরেকবার গোল পায় বাংলাদেশ। ডি বক্সের ভেতর বল পেয়ে এবার গোল করেন সুমন সোরেন। ফার্স্ট হাফের বাকি সময়টা একের পর এক অ্যাটাক করেছে বাংলাদেশ, তবে হয়নি আর কোনো গোল। প্রথমার্ধে ভুটানের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নিয়েছেন মুর্শেদ আলী। তাকে থামাতে খাম ছুটে যাচ্ছিল শেওয়াং ইয়োনটেনদের। সেকেন্ড হাফের পুরো সময়টা চলেছে আক্রমণ প্রতি আক্রমণ। ম্যাচের 75 মিনিটে দারুণ একটি সুযোগ পায় ভুটান, তবে সে শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। খানিক বাদে এক্সট্রা টাইমে 3 নম্বর গোল পেলে রিফাত নাজমুল হুদারা মাঠ ছাড়ে দারুণ এক জয় নিয়ে। শিশুদের এমন জয়ে কোচ গোলাম রব্বানী ছিলেন দারুণ উচ্ছ্বসিত। আমি প্রথমে অভিনন্দন জানাই আমার ছেলেদেরকে দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য। আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেহেতু আমরা মালদ্বীপের সাথে দুর্ভাগ্যবশত ড্র করাই। তো ছেলেরা তাদের শতভাগ দিয়ে আজকে 3 পয়েন্ট নিয়ে আসে। এটা আমার বিশ্বাস ছিল যে ছেলেরা আসলে এটা করতে পারবে, এবং ছেলেরা তাদের দেশপ্রেম থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে 90 মিনিটস গেম ডমিনেট করেই খেলায় জয়লাভ। রায়হান আহমেদ, ৭১। টানা দুবার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন হামজা। সিজনে দুর্দান্ত পারফর্ম করে স্কাই স্পোর্টসের ব্রিটিশ দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। শেফিল্ডকে প্রিমিয়ার লিগে ফেরানোর মিশনে বড় অবদান এই মিডফিল্ডারের। কোহিনুর করা রিপোর্ট। হামজার সময়গুলো তখন কাটতো বেঞ্চে বসে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের জার্সিতে মাঠ মাতানোর সুযোগ মিলত কালে ভদ্রে। এরপর লোনে এই মিডফিল্ডারকে পাঠিয়ে দেওয়া হলো শেফিল্ডের কাছে। নেমে গেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপে। জীবনে উত্থান পতন থাকবেই, থেমে যাওয়া চলবে না। বেশ ভালোই জানেন হামজা। শেফিল্ডের জার্সিতে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে দিলেন এই মিডফিল্ডার। হয়ে উঠলেন ব্লেডদের মধ্যমণি। এবারে নিজের পারফরমেন্সের স্বীকৃতিও পেয়ে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। স্কাই স্পোর্টসের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের একাদশে নাম লিখিয়ে নিলেন হামজা। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের এই তালিকায় জায়গা পেয়েছেন হামজা। গেল কয়েক বছর ধরে ইউরোপের সর্বত্র ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজান ডেভ ট্রিহান। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের কারণে একাদশে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী। এই লিস্টে টানা দ্বিতীয়বার বাংলার পোস্টার বয়ের নাম উঠে এসেছে। 4-3-3 ফরমেশনে এই স্কোয়াডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হামজাই সেরা মিডফিল্ডার। মাঝে মাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রনা আর পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল।
ইপিএল এর লড়াইয়ে দলকে ফেরানোর রেসে হামজা হয়ে উঠেছেন শেফিল্ডের অন্যতম প্রধান অস্ত্র। টপ ফ্লাইটের ফুটবলার হিসেবে হামজাই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা প্রথম ফুটবলার, আর এ কারণেই হামজা সেরা। এদিকে ইপিএল এ এক পা দিয়েই রেখেছে তার দল শেফিল্ড ইউনাইটেড। প্লে অফে ব্রিস্টলকে জাস্ট উড়িয়ে দিয়েছে ব্লেডরা। পরের লেগটা শেফিল্ডের ঘরে। সাম্প্রতিক পারফরমেন্স তো বটেই, সুপার কম্পিউটার বলছে ব্রিস্টলকে হারিয়ে শেফিল্ড ফিরবে প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়নশিপ খেলায় অনেকেই দেখে ফেলেছিলেন হামজার শেষ। ভাবছিলেন অনেকেই হামজা কেবল ইউরোপে সার্ভাইভ করছে। আসল সত্য হলো, হি ইজ নট জাস্ট সার্ভাইভিং, হি ইজ রিমেম্বারিং। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।